হ্যালো বন্ধুরা, আজকের গল্প কোনো রাজা, কোনো নায়ক বা কোনো ভবিষ্যৎবাণী নিয়ে নয়। এটা সেই ছেলের গল্প যে প্রতিশোধকে বুকের ভেতর আগুন বানিয়ে তলোয়ার দিয়ে ভাগ্য লিখেছিল। এটা এমন এক দুনিয়া যেখানে দয়া দেখানো দুর্বলতা, এখানে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকে আর দুর্বলরা মাটির নিচে মিলিয়ে যায়। যেখানে আছে জাদু, বর্বরতা, রক্ত আর প্রতিশোধ, আর এক হার না মানা যোদ্ধার কাহিনী। তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যায়। গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন আকেরন রাজ্যে একদল ভয়ঙ্কর জাদুকর ছিল। তারা মৃত রাজাদের খুলি ভেঙে এক রহস্যময় মুখোশ তৈরি করে, আর সেই মুখোশে কালো শক্তি আনার জন্য রাজকন্যাদের বলি দেওয়া শুরু করে, যেন শয়তান খুশি হয়ে সেই মুখোশে তার কালো শক্তি দান করে। তারা একের পর এক বলি দিতে থাকে, আর অবশেষে শয়তান খুশি হয়ে যায় আর মুখোশটা সীমাহীন শক্তিতে ভরে ওঠে। তারপর এই জাদুকরেরা সেই শক্তির জোরে বিশ্বকে গোলাম বানানোর খেলা শুরু করে। তারা একটার পর একটা গ্রামে ঝাঁপিয়ে পড়ে আর সবকিছু ধ্বংস করে দেয়। সবাইকে নির্মমভাবে হত্যা করে এবং যারা বেঁচে থাকে তাদের গোলাম বানিয়ে নেয়। কিন্তু একদিন তারা আক্রমণ করে বারবেরিয়ান নামক এমন এক বীর জাতির উপর যারা কারো কাছে মাথা নত করে না। বারবেরিয়ান যোদ্ধারা পূর্ণ শক্তিতে তাদের মোকাবেলা করে। অবশেষে করিন নামের এক সাহসী যোদ্ধা সেই মুখোশ পরা লোকটাকে হত্যা করে আর সেই শয়তানি মুখোশটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। তারপর সমস্ত উপজাতিরা মিলে মুখোশের প্রতিটা টুকরো আলাদা আলাদা করে ভাগ করে নেয়, যাতে কেউ আর কখনো সেগুলোকে জোড়া লাগিয়ে শয়তানি কালো শক্তি ফিরিয়ে আনতে না পারে। প্রতিটা উপজাতি তাদের ভাগের টুকরোগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দূরবর্তী গোপন জায়গায় লুকিয়ে রাখে। এভাবে অনেক সময় পেরিয়ে যায়, মানুষের মধ্যে ক্ষমতার লোভ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। একদিন আরেকটা উপজাতি বারবেরিয়ানদের উপর হামলা করে, কিন্তু এবারও তারা সহজে হার মানার পাত্র ছিল না। করিন শত্রুদের একে একে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ঠিক তখনই তার চোখ পড়ে তার গর্ভবতী স্ত্রীর উপর। সে মারাত্মকভাবে আহত হয়ে শেষ নিঃশ্বাস গুনছিল। করিন তার কাছে ছুটে যায়। তার স্ত্রী কাঁপতে কাঁপতে বলে, আমার পেট চিরে দাও, যেন মৃত্যুর আগে আমার সন্তানকে দেখতে পারি। চোখে জল নিয়ে করিন স্ত্রীর পেট চিরে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। মৃত্যুর আগে আহত মা তার সন্তানের নাম দেন কোনান, আর তারপরেই তার চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। তারপর কাহিনী চলে যায় 14 বছর পর, যেখানে আমরা সিমিরিয়া গ্রাম দেখতে পাই। সময়ের সাথে সাথে কোনান অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোটবেলা থেকেই কোনান ছিল খুব জেদি। সে কাউকে ভয় পেত না, কারো কাছে মাথা নত করতো না। তার চোখেও ছিল সেই একই তেজ যা তার বাবা করিনের চোখে জ্বলতো। একদিন করিন গ্রামের সব বাচ্চাদের একটা পরীক্ষা নেয়। সে সবাইকে একটা করে ডিম দিয়ে বলে, এটা মুখে নিয়ে জঙ্গল ঘুরে ডিমটা অক্ষত অবস্থায় ফিরে আনতে হবে, আর যে সবার আগে আসবে তাকে সত্যিকারের যোদ্ধা হিসেবে গণ্য করা হবে। ডিম মুখে নিয়ে বাচ্চারা জঙ্গলের দিকে দৌড়ায়, কেউ কাউকে ধাক্কা দেয়, কেউ পুড়ে যায় এবং অনেকের ডিম মাঝপথই ভেঙে যায়। যখন তারা সবাই জঙ্গলে পৌঁছায়, তখন অন্য একটি উপজাতি সেখানে তাদের উপর হামলা করে। এতে সব বাচ্চারা ভয় পেয়ে প্রতিযোগিতা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কোনান ভয় না পেয়ে এগিয়ে যায়, কারণ সে গ্রামের সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিল সেও একজন মহান যোদ্ধা হওয়ার যোগ্য। তখন এক যোদ্ধা তার দিকে এগিয়ে আসে আর আক্রমণ করে, কিন্তু কোনান ঘুরে দাঁড়িয়ে তাকে মারার চেষ্টা করে। লোকটা রেগে কোনানের চুল ধরে টানে। কোনান খুব চালাকির সাথে ফাইট করে আর সবাইকে ধুলো চাটিয়ে দেয়। পাশে পড়ে থাকা একটা অস্ত্র তুলে পূর্ণ শক্তিতে লোকটার বুকে আঘাত করে। সে একটা বাচ্চা হয়েও সবাইকে মুহূর্তে শেষ করে দেয়। গ্রামে ফেরার পর সবাই তাকে দেখে চমকে ওঠে, কারণ কোনান সেই যোদ্ধাদের মুন্ড কেটে নিয়ে এসেছিল। সবাই আরো অবাক হয় এটা দেখে। সে জঙ্গল ঘুরে যুদ্ধ করার পরেও ডিমটা অক্ষত অবস্থায় ফিরে এনেছিল। করিন ছেলের বীরত্ব দেখে তার চোখ গর্বে ভরে ওঠে। সে হেসে বলে, তুমি সত্যিকারের যোদ্ধা হওয়ার যোগ্য। তারপর করিন তাকে নতুন নতুন কৌশল শেখাতে শুরু করে। সে বলে, একজন যোদ্ধার প্রথম কাজ হলো তলোয়ার তৈরি করা। সে কোনানকে লোহা গলানো, তাকে আকার দেওয়া এবং ধারালো করা শেখায়। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই কোনানের ট্রেনিং শুরু হয়ে যেত। তলোয়ার চালানো, আক্রমণ এবং প্রতি আক্রমণ সবকিছুই করিন তাকে শেখাতো। দিনে দিনে করিন তাকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে লাগলো। কিন্তু কোনানের দুর্বলতা ছিল, সে রেগে গেলে তার বুদ্ধি কাজ করতো না, আর এই সুযোগে করিন তাকে বারবার ফেলে দিত। তাই করিন তাকে বলে, তুমি এখনো এই তলোয়ার ব্যবহার করার যোগ্য নও। যেহেতু কোনান জঙ্গলে অন্য উপজাতির যোদ্ধাদের মেরেছিল, তাই সেই উপজাতির প্রধান খালার জিম তাদের গ্রামে আক্রমণ করে। আসলে খালার জিম ছিল একজন জাদুকর, যে সেই শয়তানি মুখোশের টুকরো জোগাড় করতে করতে সব গ্রাম ধ্বংস করে দেয়, আর অবশেষে মুখোশের শেষ টুকরোর খোঁজে করিনের গ্রামে হামলা করে। তারা নির্মমভাবে সবাইকে হত্যা করে এবং কিছুক্ষণের মধ্যেই করিনকে ধরে ফেলে। খালার রেগে জিজ্ঞেস করে, মুখোশ কোথায়? করিন বলে, এখানে তোমার কাজে আসার মতো কিছুই নেই। এতে খালার ক্ষিপ্ত হয়ে তার উপর নির্মমভাবে অত্যাচার করে। ঠিক তখনই কোনান লুকিয়ে সেখানে হাজির হয়। নিজের বাবার প্রাণ বিপন্ন দেখে কোনান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর লুসিয়াস নামের এক ব্যক্তির নাক কেটে দেয়। করিন সুযোগ পেয়ে সেও আক্রমণ করে, কিন্তু মুহূর্তেই তারা আবার দুজনকে শক্ত করে ধরে ফেলে। যখন খালার জিম জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? খুবই সাহসী, এটা কি তোমার ছেলে? করিন বলে, হ্যাঁ, এটা আমার ছেলে। খালার ফুটন্ত গলিত ধাতু করিনের মাথার উপর রেখে বলে, এবার তোর ছেলের চোখের সামনে তোকে জীবন্ত পুড়িয়ে মারবো। কিন্তু করিনের চোখে ভয়ের বিন্দু মাত্র চিহ্ন ছিল না। সে যে কোনো মূল্যে মুখোশের বাকি টুকরোটা রক্ষা করতে চেয়েছিল। এখানে খালারের মেয়ে মারিককে দেখতে পায়। তার কাছে জাদু শক্তি ছিল। সে তার শক্তি ব্যবহার করে শুকতে শুকতে সেই মুখোশের টুকরো বের করে আনে। খালার ভাঙা মুখোশের টুকরো হাতে নিয়ে মারিককে বলে, এখন আমি তোমার মাকে জীবিত করতে পারবো। তারপর খালার তার লোকদের আদেশ দেয়, এদের সবাইকে মেরে পুরো এলাকাটা জ্বালিয়ে দাও। খালার করিনকে একটা মৃত্যু ফাঁদে ঝুলিয়ে রেখে চলে যায়, কিন্তু যাওয়ার আগে মারিক কোনানের জন্য
তৈরি করা সেই তলোয়ার নিয়ে যায়। কোনান জ্বলন্ত শিকল ধরে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চারদিকে ধোয়া, চিৎকার আর আগুনের শিখার মধ্যে বেঁচে থাকা ছিল প্রায় অসম্ভব। করিন তাকে বলে, যতই চেষ্টা করিস বাবা, তুই আমাকে বাঁচাতে পারবি না, তুই এখান থেকে পালিয়ে যা। তারপর করিন ইচ্ছে করে আগুনের লাভা নিজের উপর ঢেলে দেয়। এটা দেখে কোনান খুবই কষ্ট পায় আর তার বাবা আর গ্রামের সবার হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ করে। সময় যেতে থাকে আর দেখতে দেখতে 20 বছর কেটে যায়। এখন কোনান বড় হয়ে গেছে, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য নানান জায়গায় খালারকে খুঁজে বেড়ায়। হঠাৎ একদিন তার চোখ পড়ে লুসিয়াসের উপর। এটা তো সেই লোক কোনান ছোটবেলায় যার নাক কেটেছিল। সে বুঝতে পারে লুসিয়াস এখানে এল আসান নামের এক চোরকে ধরে নিয়ে যেতে এসেছে, কারণ এল আসান যে কোনো তালা খুলতে পারে। তাই কিছুক্ষণ পরে সেও এল আসানের সাথে মিলে ইচ্ছে করে ধরা দেয় যেন খালারের কাছে পৌঁছাতে পারে। লুসিয়াস ওদের দুজনকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সবাইকে গোলামের মতো কাজ করতে হয়। সেখানে পৌঁছানোর পর যোদ্ধারা কোনানকে নিয়ে মজা করে, কিন্তু তারা জানতো না যে তারা আগুন নিয়ে খেলা করছে। একটু পরে কোনান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে মেরে ফেলে। কোনান লুসিয়াসের গলায় তলোয়ার রেখে গর্জন করতে করতে বলে, আমার বাবাকে যে মেরেছিল সে এখন কোথায়? লুসিয়াস ভয়ে সবকিছু বলে দেয়। সে বলে, তোমার বাবাকে খালার হত্যা করেছিল আর সে এখন অনেক বড় রাজা হয়ে গেছে, কিন্তু সে সেই মুখোশের ক্ষমতা ব্যবহার করতে পারছে না কারণ তার শক্তি এখনো ফিরে আসেনি। কোনান রাগে জিজ্ঞেস করে কেন ব্যবহার করতে পারছে না। লুসিয়াস হাঁপাতে হাঁপাতে জবাব দেয়, সেই শক্তি ফিরে পেতে হলে তার দরকার পবিত্র রক্ত। তারপর কোনান গোলামদের মুক্ত করে দেয়, সাথে এল আসানকে মুক্ত করে, আর সব গোলাম মিলে লুসিয়াসকে মেরে ফেলে। আসলে আকেরনের রাজারা তাদের কন্যাদের বলি দিয়ে তাদের পবিত্র রক্তের সাহায্যে সেই মুখোশের শক্তি ফিরিয়ে এনেছিল। এই কারণে খালার সেই মুখোশ পরিপূর্ণ করলেও পবিত্র রক্তের অভাবে তার শক্তি ফিরে আনতে পারেনি। তাই এখন সে আকেরনের শেষ বংশধরদের খুঁজে বেড়াচ্ছে যার শরীরে সেই পবিত্র রক্ত প্রবাহিত হয়। তারপর আমরা সাইপুর আশ্রম দেখতে পাই, যেখানে আকেরনের শেষ বংশধর আর এই সিনেমার সুন্দরী নায়িকা তামারাকে দেখি। সন্ন্যাসীদের প্রধান গুরু তাকে বলে, খুবই শীঘ্রই একজন যোদ্ধা আসবে যে তোমার জীবন বদলে দেবে। ঠিক সেই মুহূর্তে খালার তার দলবল নিয়ে সেই আশ্রমে আক্রমণ করে। চারদিকে বিশৃঙ্খলা তৈরি হয়, মেয়েরা চিৎকার করতে করতে পালাতে থাকে, কিন্তু তামারা চারপাশে ঘিরে থাকা সৈন্যদের সাথে লড়াই করে। ঠিক তখনই তার গুরু এসে তামারাকে খালারের গাড়িতে বসিয়ে হাইবুরিয়া পালিয়ে যেতে বলে। তামারা পালাতে শুরু করে এবং পেছন থেকে সেনারা তাকে তাড়া করে। অন্যদিকে কোনান সেই গাড়িটা দেখতে পায় যার উপর খালারের পতাকা উঠছিল। সেভাবে এর মধ্যেই হয়তো খালারকে পাওয়া যাবে। কোনান সেই গাড়িতে আক্রমণ করে, কিন্তু তার ভেতরে তো তামারা ছিল। কোনান জিজ্ঞেস করে খালার কোথায়, কিন্তু তামারা কিছু না বুঝে পাল্টা আক্রমণ করে। এখানে কোনানের সাথে সেনাদের তুমুল ফাইট দেখতে পাই। এই সুযোগে তামারা ঘোড়া নিয়ে পালাতে গেলে সেনারা তার উপর আক্রমণ করে। তারা যে কোনো মূল্যে তামারাকে ধরতে চায়। একটা জায়গায় এসে ওরা তামারাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখনই কোনান এক মুহূর্ত দেরি না করে একে একে সবাইকে শেষ করে দেয়। সবাইকে মরতে দেখে খালারের সেনাপতি রিমো ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মারিককে দেখি, সে প্রতিটা মেয়ের রক্ত চেখে দেখছে কার শরীরে সেই পবিত্র রক্ত আছে, কিন্তু সবার রক্ত টেস্ট করার পরেও পবিত্র রক্ত খুঁজে পায় না। তখন আশ্রমের গুরুকে ধরে এনে জিজ্ঞেস করে, সেই মেয়ে কোথায় যার রক্ত পবিত্র? গুরু শান্তভাবে জবাব দেয়, এখানে এমন কোনো মেয়ে নেই যার রক্ত পবিত্র। তখন খালার বলে, তুমি জানো আমার স্ত্রীর সাথে কি ঘটেছিল? শুধু এই মুখোশটাই আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। আমার এর শক্তির উৎস খুঁজে বের করতেই হবে। গুরু বলে, তোমার স্ত্রী ছিল লোভী, এই মুখোশের শক্তি পাওয়ার লোভেই তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে খালার রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গুরুকে হত্যা করে। তখন এক সৈন্য এসে বলে, রিমো সেই পবিত্র রক্তের মেয়েটাকে ধরার জন্য পিছু নিয়েছে। এদিকে কোনান রিমোকে তাড়া করে আর এক সময় তাকে ধরে ফেলে। তারপর জিজ্ঞেস করে খালার কেন এই মেয়েটার পিছে পড়েছে। রিমো তখন সবকিছু বলে দেয় যে এই মেয়েটার শরীরেই পবিত্র রক্ত আছে, যার মাধ্যমে খালার শয়তানি মুখোশের ক্ষমতা ফিরে পেতে পারে। কোনান বুঝতে পারে এই মেয়েটার মাধ্যমে সে খালারকে ধরতে পারবে, তাই তখনই তামারাকে বেঁধে ফেলে। কিন্তু তামারা বুঝতে পারে এটা সেই যোদ্ধা যার কথা গুরু বলে দিয়েছিল যে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। রিমো বলে, এই মেয়েটাকে খালারের হাতে তুলে দিলে পুরস্কার হিসেবে প্রচুর স্বর্ণ মুদ্রা পাবে। আমি তোমাকে খালারের আস্তানায় নিয়ে যাব, কিন্তু তার বিনিময়ে আমাকে মুক্তি দিতে হবে। কোনান রাজি হয়ে যায় আর রিমোর সাথে খালারের আস্তানার কাছে একটা জায়গায় আসে। সেখানে রিমোকে একটা পাথরের সাথে বেঁধে খালারের তাবুর দিকে ছুড়ে দেয়। এতে রিমো উড়ে গিয়ে খালারের সামনে পড়ে। তখন মারিক রিমোর মুখে গুজে দেওয়া কাপড় দেখতে পায়। আসলে এটা ছিল কোনানের দেওয়া একটা চিঠি। তাতে লেখা ছিল, যদি পবিত্র রক্ত পেতে চাও তাহলে আমার পুরস্কার নিয়ে এসো। খালার তাড়াতাড়ি দেখা করার জন্য জায়গা মতো চলে আসে। কোনান তামারাকে বাধার মতো করে ফাঁদ বানিয়ে রেখেছিল, সেই সাথে হাতে একটা ছুরিও দিয়ে রাখে। খালার ব্যাগ ভর্তি স্বর্ণের কয়েন নিয়ে আসে, কিন্তু কোনান বলে আমি এসব চাই না। তখন খালার জিজ্ঞেস করে, তাহলে কি চাও? কোনান বলে, এর বদলে আমি তোমার মুন্ড চাই। তখনই মারিক তার জাদু শক্তির মাধ্যমে বালু দিয়ে শয়তানি যোদ্ধা তৈরি করে এবং মুহূর্তেই কোনানের উপর ঝাঁপিয়ে পড়ে। এই শয়তানগুলো হঠাৎ করেই মিলে যায়, আবার পিছন থেকে বের হয়ে আক্রমণ করে। কোনান তলোয়ার দিয়ে একে একে তাদের ধুলোর সাথে মিশিয়ে দেয়। এবার কোনান আর খালার মুখোমুখি হয়। কোনান বাঘের মতো গর্জন করে আক্রমণ করে। খালার কোনো মতে নিজেকে রক্ষা করে। তখনই কোনান বলে ওঠে, তুই কি আমাকে চিনতে পারছিস? আমি কে? কোনান তার আসল পরিচয় দিতেই মারিক ভয় পেয়ে যায়। সে একটা বিষ মাখানো খঞ্জর কোনানের দিকে ছুড়ে দেয় আর সেটা তার কাঁধে বিঁধে যায়। বিষের প্রভাবে কোনান ঢুলতে থাকে। সে আর শক্তি দিয়ে লড়াই করতে পারে না। জিম হাসে আর একের পর এক আঘাত করে। প্রতিবারই কোনান মার খেয়ে মাটিতে পড়ে যায়। কোনান বুঝতে পারে এখন তার লড়াই করার মতো অবস্থা নেই, তাই পাশে রাখা তেলের মধ্যে আগুন ধরিয়ে দেয় আর বিস্ফোরণ হওয়ার আগেই পানিতে লাফিয়ে পড়ে। খালার তাদের পালাতে দেখে চিৎকার করে, কিন্তু কিছু করার ছিল
না। নিচে আর্তুস কোনানের বন্ধু নৌকা নিয়ে বসেছিল, সে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। মারিক তার জাদু শক্তির মাধ্যমে ওদের লোকেশন খুঁজে বের করে আর কিছু সেনা তাদের নৌকায় পাঠিয়ে দেয় তামারাকে ধরে আনার জন্য। কোনান বুঝতে পারে এই সেনারাই একদিন তার গ্রাম ধ্বংস করে দিয়েছিল। সে রাগে চিৎকার দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার প্রতিটা আঘাতে ছিল প্রতিশোধের আগুন। তার শরীরে বিষের প্রভাব থাকা সত্ত্বেও সবাইকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে। পরের দিন তামারা কাউকে কিছু না বলে হাইবরিয়ার উদ্দেশ্যে বের হয়, কারণ তার গুরু তাকে ওখানে আশ্রয় নিতে বলেছিল। তার ভয় ছিল এখানে থাকলে খালার তাকে ধরে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর মারিক এসে তামারাকে বন্দি করে নেয় আর তাকে ধরে নিয়ে যায়। কোনান নৌকায় তামারাকে না পেয়ে সে খুঁজতে বের হয়, আর একটা জায়গায় আসার পর মারিকের নখ দেখে বুঝতে পারে ওরা তামারাকে ধরে নিয়ে গেছে। কোনান শপথ করে এই লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে ফিরিয়ে আনছি। মারিক তামারাকে নিয়ে তাদের প্রাসাদে যাওয়ার পর রক্ত টেস্ট করে বুঝতে পারে এটাই তো সেই পবিত্র রক্ত যার মাধ্যমে সেই মুখোশের শক্তি ফিরিয়ে আনতে পারবে। অন্যদিকে কোনান চোরদের শহরে গিয়ে আলাসানকে খুঁজে বের করে, তারপর তাকে নিয়ে খালারের প্রাসাদে ঢোকার প্ল্যান করে। আলাসান কোনানকে নিয়ে প্রাসাদের নিচে একটি ছোট সুড়ঙ্গ দিয়ে ভেতরে যায়, কিন্তু সেখানকার দৃশ্য ছিল খুবই ভয়ানক। চারদিকে শুধু মৃত মানুষের কঙ্কাল ছিল। একটা জায়গায় আসার পর হঠাৎ জলের নিচ থেকে অক্টোপাসের মতো একটা সাপ বেরিয়ে আলাসানকে আক্রমণ করে। কোনান এক মুহূর্ত দেরি না করে সাপটিকে মেরে তার বন্ধুর জীবন রক্ষা করে। ওখানে শত শত মানুষকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল আর সেখানকার প্রহরীরা ছিল খুবই নির্দয়। অন্যদিকে মেরিক তামারাকে তার মায়ের পোশাক পরিয়ে একটি রহস্যময় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। ওরা তামারাকে বলি দিয়ে শয়তানকে খুশি করতে চায়। এদিকে কোনান একে একে সব বন্দীদের মুক্ত করে দেয়। ঠিক সেই সময় জলের মধ্য থেকে কয়েক মাথাওয়ালা সাপ বেরিয়ে তাদের উপর আক্রমণ করে। এলাসান ভয়ে একটি খাঁচার ভেতরে ঢুকে যায় আর কোনান একা তাদের সবার সঙ্গে লড়াই করে। তখন এক বিশাল আকারের শূন্য তার সামনে আসে। কোনান তাকে জোরে ধাক্কা দেয় আর ওই সাপটা তাকে পেঁচিয়ে মেরে ফেলে। ওরা এখান থেকে বেরিয়ে বুঝতে পারে খালার তামারাকে নিয়ে সেই গুহার দিকে গেছে যেখানে তার রক্ত দিয়ে মুখোশের শক্তি ফিরিয়ে আনবে। কোনান এলাসানের দিকে তাকিয়ে বলে এখান থেকে আমি একা যাবো, এই বলে সে এগিয়ে যায়। এদিকে খালার গুহার ভেতরে তামারার রক্ত তার তলোয়ারে মাখে এবং সেই রক্ত মুখোশের উপর ঢেলে দেয়। তারপরে মুখোশটা নড়তে শুরু করে যেন তার মধ্যে কোনো অশুভ আত্মা জেগে উঠেছে। জিম সেটা পরে নেয় এবং চিৎকার করে বলে এবার আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো। কিন্তু এই জাদু সম্পূর্ণ হওয়ার আগেই কোনান ওখানকার সেনাদের ভেস ধরে সে খালারকে আক্রমণ করে। ওরা তামারাকে গোল চাকার মতো একটা কিছুর সাথে বেঁধে রেখেছিল। কোনান তাকে মুক্ত করে দেয়, তখনই খালার তাদের উপর আক্রমণ করে। কোনান তামারাকে পালিয়ে যেতে বলে আর দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। গুহার দেয়াল কাঁপতে থাকে, উপর থেকে পাথর ভেঙে পড়তে শুরু করে আর পুরো এলাকা ধসে পড়ার উপক্রম হয়। তামারা দৌড়াতে শুরু করে কিন্তু খালার তখনও তার পিছনে তাড়া করে। সে তাকে যে কোনো মূল্যে ধরতে চায়। তখন মারিক রক্তের গন্ধ শুকে তামারাকে খুঁজে বের করে আর গর্জন করতে করতে পিছন থেকে আক্রমণ করে। তামারা ভয়ে চিৎকার দেয়। মারিক একটা ভারী শিকল দিয়ে তামারার গলা পেঁচিয়ে ধরে তাকে মারার চেষ্টা করে। তখনই কোনান এসে তামারাকে বাঁচিয়ে নেয়। মারিক তার ধারালো নখ দিয়ে কোনানের উপর আক্রমণ করে, কিন্তু কোনান তার হাত ধরে ফেলে আর এক কোপে মারিকের হাত কেটে দেয়। মারিক চিৎকার দেয় আর তখন তামারা তাকে জোরে লাথি মেরে নিচে ফেলে দেয় আর সে একটা ধারালো রডের উপর পড়ে মরে যায়। তারপর দুজন সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে খালার গুহার ভেতরে খুঁজতে খুঁজতে তার মেয়ের লাশ দেখতে পায়। এটা দেখে সে বিশাল হৃদয় বিদারক চিৎকার দেয়। চিৎকার শুনে কোনান আর তামারা এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই কাঠের ব্রিজ ভেঙে তামারা নিচে পড়ে যায়, কিন্তু কোনান দ্রুত তার হাতের শিকল টেনে ধরে যেটা দিয়ে খালার তামারাকে বেঁধে রেখেছিল। তামারা ভয়ে চিৎকার দেয় আর চিৎকার শুনে খালার সেখানে চলে আসে। খালার মুখোশের শক্তি ব্যবহার করে তামারার ভেতর তার স্ত্রীর আত্মা নিয়ে আসার চেষ্টা করে। সে কোনানকে বলে মনে পড়ে আজ থেকে 20 বছর আগে ঠিক এইভাবেই তোর হাতে শিকল ছিল আর তাতে ছিল তোর প্রিয় মানুষের জীবন, কিন্তু সেদিন ছিলি তুই অকর্মা আর আজও তাই। আজ তোকে তোর বাবার তলোয়ার দিয়ে মারবো। তখনই কোনান রাগে ফেটে পড়ে। সে তার বাবার তলোয়ার দিয়ে ব্রিজটা ভেঙে ফেলে আর খালার নিচে পড়ে যায়, এত নিচে যে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। খালারের মৃত্যুর সাথে সাথে তার জাদু শক্তিও হারিয়ে যায় আর তামারা মুক্তি পায়। তারপর কোনান তাকে হাইবরিয়া রাজ্যের সীমান্তে নিয়ে আসে আর তামারাকে বিদায় জানিয়ে কোনান তার ধ্বংস হয়ে যাওয়া গ্রামে ফিরে আসে। কোনান তার বাবার কবরের কাছে গিয়ে বলে তোমার মৃত্যুর বদলে নিয়েছি আর এখন আমি তোমার তলোয়ার ব্যবহার করার যোগ্য হয়েছি। আর এখানেই আজকের সুন্দর মুভিটা শেষ হয়। তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি কমেন্ট করতে না পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।